দেখ ৪১ নম্বর থেকে কোশ্চেন থেকে পড়াবো। কি বলেছে? কারবারের উৎপাদন সংক্রান্ত কার্যকলাপ হলো, মানে কারবারের উৎপাদন সংক্রান্ত কার্যকলাপ কোনটা? দেখবি বইতে যেটা লেখা আছে, এটার জন্য জানতে হবে আমাকে কারবারি কার্যকলাপের শ্রেণীবিভাগ, মানে ক্লাসিফিকেশন অফ বিজনেস অ্যাক্টিভিটিস। ঠিক আছে তো? তো বিজনেস অ্যাক্টিভিটিস এর ক্লাসিফিকেশন গুলো কি আছে, মানে কারবারি কার্যকলাপকে কয় ভাগ করে? আগের দিন এটা বলেছিলাম কিন্তু একবার। আজকে একটু আরো ডিটেলসে বলতে হবে। কারবারি কার্যকলাপকে আমরা দুভাবে ভাগ করি, একটা উৎপাদন আর একটা বন্টন। কারবারি কার্যকলাপকে দুভাবে ভাগ করে, একটা উৎপাদন একটা বন্টন। আর উৎপাদন বলতেই শিল্পকে বোঝানো হয়, আর বন্টন বলতে বাণিজ্যকে বোঝানো হয়। বাণিজ্য দু রকমের হয়, একটা বিপণন সংক্রান্ত কার্যকলাপ আর একটা ব্যবসা সহায়ক কার্যকলাপ। বিপণন সংক্রান্ত কার্যকলাপের মধ্যে কি কি থাকে? একটা আভ্যন্তরীণ ব্যবসা আর একটা আন্তর্জাতিক ব্যবসা। আর ব্যবসা সহায়ক কার্যাবলীর মধ্যে কি কি পড়ে? মানে দেখ, ব্যবসা সহায়ক কার্যাবলী মানে ব্যবসা করতে করতে কোন কোন জিনিস সাহায্য ছাড়া ব্যবসা হবে না, যেমন বলছে ব্যাংক, পরিবহন, বিজ্ঞাপন, গুদামজাতকরণ, বীমা, যোগাযোগ ব্যবস্থা। যেমন ব্যবসা করতে গেলে তোর ব্যাংক লাগবে, ব্যাংকিং সিস্টেম লাগবে। পরিবহন লাগবে, যাতায়াতের ব্যাপার গুলো থাকতে হবে, সড়ক পরিবহন, রেল পরিবহন। বিজ্ঞাপন দিতে হবে ব্যবসায়। গুদামজাতকরণ, প্রচুর যে মাল কিনবি সেগুলোকে ওয়ার হাউসে স্টক, মানে গোডাউনে এটা স্টোর করে রাখতে হবে, মালগুলো যাতে নষ্ট না হয়। বীমা করতে হবে, ঠিক আছে তো? তারপর যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ। তো এইগুলো হচ্ছে কার্যকলাপ। তার কারবারি কার্যকলাপ বেসিক্যালি করভাগ, দুভাগে, একটা উৎপাদন আর একটা বন্টন। উৎপাদনের মধ্যেই পড়ে কি? শিল্প। তো এখানে কোশ্চেনটা কি বলেছে? যে কারবারের উৎপাদন সংক্রান্ত কার্যকলাপ কোনটা? তাহলে বুঝতেই পারছি উৎপাদন সংক্রান্ত মানে শিল্প। এবার যে কারবারের মেন উদ্দেশ্য কোনটা, কারবারের মুখ্য উদ্দেশ্য কোনটা? এখানে বলছে দেখ, একটা মুনাফা সংক্রান্ত, শ্রম সংক্রান্ত, মূলধন সংক্রান্ত, উপকরণ সংগ্রহ সংক্রান্ত। মানে কারবারের যে মেন উদ্দেশ্য, আমরা যে বিজনেস করি সেখানে মেন অবজেক্টিভটা কি? প্রফিট কামানো, টাকা কামানো। তা মুনাফা সংক্রান্ত হবে। এবার আগের দিন বলেছিলাম সমগ্র দেশ জুড়ে, মানে আমাদের আমাদের যে ভারতবর্ষ, সারা ভারতবর্ষ জুড়ে যে বিজনেসটা হয় তাকে কি কারবার বলে? পুরো দেশ জুড়ে হলে তখন জাতীয় কারবার, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হলে তখন তো স্থানীয় কারবার, একটা দেশ থেকে যখন আর একটা দেশের মধ্যে চলে যাচ্ছে তখন আন্তর্জাতিক কারবার। তো এখানে বলে দিয়েছি সমগ্র দেশ জুড়ে যে কারবার হয় তখন তাকে বলা হয় জাতীয় কারবার। এবার কারবার যখন কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থেকে, এই যে কিছুক্ষণ আগেই বললাম, আজকে তুই যেই এরিয়ায় বসবাস করছিস সেই এরিয়াটা মিলে যে একটা বাজার গড়ে ওঠে তাকে কি বলে? স্থানীয় কারবার বলে। ঠিক আছে তো? তো এখানে কারবার যখন কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থেকে স্থানীয় জনগণের অভাব পূরণ করে তখন তাকে স্থানীয় কারবার বলে। কারবারের মূল ভিত্তি, কারবারের মেন বেসটা কি? ক্রেতা, বিক্রেতা। দেখ, কারবার বিজনেসের মেন বেসটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা দুজনে, ক্রেতা বিক্রেতা দুজনে কারবারের মূল ভিত্তি। নিচের কোনটি কারবারি কার্যকলাপ? তো দেখে বুঝতে হবে কোনটা কারবারি কার্যকলাপ। যেমন মুনাফাবাজি, প্রথম পয়েন্টে মুনাফাবাজি, এটা কি কারবারি কার্যকলাপের মধ্যে পড়ে? সামাজিক সেবা, এটা কি কারবারি কার্যকলাপ? দেখ, কারবারি কার্যকলাপ মানে বিজনেসের অ্যাক্টিভিটি। সামাজিক সেবা করা এটা কোনো বিজনেস অ্যাক্টিভিটি নয়। ঠিক আছে তো? তারপর হচ্ছে মুনাফাবাজি, মানে প্রচুর প্রফিট কামাবো, মানে লোকের কথা ভাববো না, শুধু প্রফিট কামাবো। বুঝতে পারলি তো? মানে একটা জিনিসের দাম অতিরিক্ত দাম নিয়ে নেবো, এটাকে বলে মুনাফাবাজি। ঠিক আছে তো? রাজনৈতিক কাজ, মানে পলিটিক্স এর কাজ, এটা কি বিজনেস এর কাজ? তো তিনটের মধ্যে একটাও মনে হচ্ছে মুনাফার উদ্দেশ্যে কাজ, মানে মেন উদ্দেশ্য থাকে মুনাফা, মুনাফাটাকে উদ্দেশ্য রেখে কাজটা করতে হবে। এটা হচ্ছে তোর কারবারি কার্যকলাপ। এই কারবারি কার্যকলাপের এক্সাম্পল পড়তে হবে, অনেক এক্সাম্পল আছে কারবারি কার্যকলাপে। ঠিক আছে, এক্সাম্পল গুলো পড়তে হবে। আচ্ছা, এবার এখানে এটা যে কারোর যুক্তি মানে মত দিয়েছে, উক্তি, এই উক্তিগুলো আমাদের পড়ে রাখতে, বেশ কিছু যারা যারা উক্তি দিয়ে সেগুলো পড়তে হবে। যেমন এখানে বলেছে কারবারের ভিত্তি হলো সঠিক সংগঠন, এটা কে বলেছে? তাহলে তুই সংগঠন যে আছে ছিল না কারবারের মৌলিক বৈশিষ্ট্যগুলো, ওখানে চলে যা। কারবারের মৌলিক বৈশিষ্ট্য পেয়েছিস? পেজ নাম্বার হচ্ছে 18, দেখ 18 নম্বর কথা চলে যা। তাও বলি 18 নম্বর কথা চলে যা। 18 নম্বর কথা দেখ, ওখানে সংগঠন বলে একটা পয়েন্ট দেখতে পেরেছিস?
4 নম্বর পয়েন্টে সংগঠন আছে। ওখানে কি লেখা আছে? সংগঠন মানে কি? অর্গানাইজেশন। সংগঠনকে ইংরেজি বলে অর্গানাইজেশন। জিনিসটা কি? বলছে কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন অথচ পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি অংশ বা বিভাগের সমন্বয়। মানে এটা তো ওরা একটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে সংগঠন কাকে বলে, ঠিক আছে? মানে এটাকে যদি ভালো করে ছোট করে বোঝার চেষ্টা করি, কার্বন পজিশনকে সঠিকভাবে গড়ে তোলে হলো সংগঠন। মানে তোর যে বিজনেসটা আছে, বিজনেসটা ভালো মতন গড়ে তোলাটাকে অর্গানাইজেশন বলে, ঠিক আছে তো? দেখবি অনেক বিজনেসে প্রচুর টাকা থাকে, টাকা থাকলে কিন্তু ভালো করে বিজনেস মজবুত হয় না। কোনো একটা বিজনেসকে মজবুত করতে গেলে তার সংগঠনটা খুব জরুরি। সংগঠন জরুরি। সংগঠন যদি মজবুত না হয় বিজনেস যে কোনো সময় ভেস্তে পড়ে যাবে। মানে কি বলতো, নষ্ট হয়ে যাবে বিজনেস, যে কোনো সময় বিজনেস ডুবে যেতে পারে যদি সংগঠন যদি মজবুত না হয়, ঠিক আছে? টাকা কম হলেও বিজনেস চলে যাবে, কিন্তু সংগঠনটা মজবুত থাকা দরকার, সংগঠন মজবুত থাকা দরকার। বলছে পিটার এফ ডাকার বলেছে কারবারের ভিত্তি হলো সঠিক সংগঠন। তারপরে বলেছে আর সংগঠন যদি ত্রুটিমুক্ত না হয় তাহলে পরিচালনা যত ভালোই হোক না কেন তা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। তার মানে পিটার এফ ডাকার কি বলেছে? বলছে কারবারের ভিত্তি হলো সঠিক সংগঠন, আর সংগঠন মানে অর্গানাইজেশন যদি ত্রুটিমুক্ত না হয়, ঠিক আছে? মানে ত্রুটিমুক্ত না হয় মানে বুঝতে পারছি যে ঠিক না হয়, সংগঠন যদি ভালো না হয় তাহলে পরিচালনা মানে ম্যানেজমেন্ট যত ভালোই হোক না কেন তা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য, ঠিক আছে তো? আর জেমস ডি মুনি কি বলেছে? জেমস ডি মুনি আর অ্যালান সি রেইলি বলছে সংগঠনের মধ্যেই প্রতিষ্ঠানের নারীর গতি, হৃদয়ের স্পন্দন, রক্ত চলাচল, শ্বাস প্রশ্বাস এবং সব রকম প্রাণবন্ততার লক্ষণ পাওয়া যায়। সংগঠনের মধ্যে আমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পারি। তাহলে একটা বিজনেসে সংগঠন বিশাল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সংগঠন ছাড়া বিজনেস কখনোই ভালো মতো চলতে পারে না। যে বিজনেসের সংগঠন যত বেশি স্ট্রং সে বিজনেস তত ভালো চলে। তো এখানে বুঝতে পারলে এই কথাটা কে বলেছিল? কারবারের ভিত্তি হলো সংগঠন, এই কথাটা কে বলেছিল? পিটার এফ ডাকার। পি এফ ডাকার ফুল ফর্ম হচ্ছে পিটার এফ ডাকার। বলছে নিচের কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? আমরা আগের ক্লাসে পড়েছিলাম কারবারের বৈশিষ্ট্যকে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক বলেছিলাম, প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য, একটা উদ্দেশ্যগত বৈশিষ্ট্য, একটা ক্রিয়াগত বৈশিষ্ট্য। এই ক্রিয়াগত বৈশিষ্ট্য, কার্যগত। তো বলেছে পূর্বানুমান, প্রথম পয়েন্ট হচ্ছে পূর্বানুমান। যারা বিজনেসম্যান, যারা বিজনেস করে, বিজনেসের একটা বৈশিষ্ট্য পূর্বানুমান। পূর্বানুমান মানে কি? আজকে আমি ব্যবসা করছি, আগামী দিনে কি ঘটনা ঘটতে পারে, কি হতে পারে, মার্কেট সিচুয়েশন কি হতে পারে, আগে থেকে অনুমান করতে হতে পারে। যদি মনে হয় দেশে কোনো যুদ্ধ বাঁধতে পারে, যদি মনে হয় যে ধর যেমন লকডাউন যখন হয়েছিল, এইগুলো আগে থেকে ব্যবসায়ীদের অনুমান করতে হয়। বা জিনিসের দাম বাড়তে পারে, এগুলো পূর্বানুমান আগে থেকে অনুমান করতে হয়, ঠিক আছে? এটা ব্যবসার বৈশিষ্ট্য ছিল। এবং এই পূর্বানুমান ছিল প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য, ঠিক আছে? ঝুঁকি ও অনিশ্চয়তা। যেমন একটা কথা আছে, ইংলিশে একটা কথা বলে নো রিস্ক নো গেইন। তুমি যদি ব্যবসায় যে রিস্ক নিতে না পারো তাহলে তুমি জীবনের লাভের মুখ দেখতে পারবে না। ব্যবসা করতে গেলে তোমাকে রিস্ক নিতে হবে। আমরা আগামী এই চ্যাপ্টারে আছে লাস্টের দিকে রিস্ক, 3 রকমের রিস্ক হয়, বিভিন্ন রকমের রিস্ক হয়, সেগুলো আমরা পড়বো, ঠিক আছে? ব্যবসা করতে গেলে ব্যবসায় তোমাকে রিস্ক নিতেই হবে, ঠিক আছে? এখানে আমি আমি পড়ে দিচ্ছি ঝুঁকি অনিশ্চয়তা কি বলেছে এখানে। এখানে কি লেখা আছে? ওই যে এই পাতাটা বললাম খুলতে, তুই যেই পাতাটা খোলা ছিল না, সংগঠন, সংগঠন খোলা ছিল তো। 4-এ 2 নম্বরটা ঝুঁকি অনিশ্চয়তা। বলছে যে কোনো কারবার স্থাপন ও পরিচালনা করতে গেলে কারবারিকে অতি অবশ্যই ঝুঁকি ও অনিশ্চয়তাও নির্ভর করতে হয়। সুন্দর কথা বলেছে। তুমি যে কোনো একটা বিজনেস স্ট্যান্ড করবে, বিজনেস দাঁড় করাবে, তার জন্য বিজনেসম্যানকে অবশ্যই রিস্ক নিতে হবে, ঠিক আছে? রিস্ক এবং অনিশ্চয়তা, মানে ঝুঁকিকে ইংরেজি বলে রিস্ক আর অনিশ্চয়তাকে ইংরেজি বলে আনসার্টেনটি, ঠিক আছে? এর উপর অবশ্যই নির্ভর করতে হবে। অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে, অনিশ্চিত ভবিষ্যৎ কেন বলেছে? ফিউচারে কি ঘটবে আমরা কি প্রেডিক্ট করতে পারি? অনিশ্চিত তো। ফিউচারে কি ঘটবে মানে তার আজ থেকে 2 মাস 3 মাস পর ঘটনা কি ঘটবে আমরা কি এখন দাঁড়িয়ে প্রেডিক্ট করতে পারি? বলছে অনিশ্চিত ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎ তো অনিশ্চিত। কিন্তু ভবিষ্যতে কি ঘটতে পারে, ভবিষ্যৎ তো অনিশ্চিত, এবার ভবিষ্যতে কি ঘটতে পারে তার উপর তুই একটা অনুমান করবি। সেই অনুমানটা সঠিক হতে পারে, আবার ব্যর্থও হতে পারে, ঠিক আছে? তো অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে অনুমান থেকে ঝুঁকির উৎপত্তি হয়। তুই একটা অনুমান করলি, সেখান থেকে রিস্ক ক্রিয়েট হতে পারে, ঠিক আছে তো?
ভবিষ্যৎ অনুমানের উপর ভিত্তি করে কারবারিকে বর্তমানে কাজকর্ম স্থির করতে হয়। যেমন অনেকে ঠিক করে যে আগামী দিনে এই জিনিসের দাম বাড়তে পারে, তো আগে থেকে এইগুলো ফিক্স করে রাখে যে এইগুলো বাড়তে পারে দাম, তো চলো আমি এখন প্রচুর পরিমাণে মাল স্টক করে রাখি। দেখা গেল তখন ওর মালের দাম বাড়লো না, কমে গেল, তাহলে তো ওর ক্ষতি হয়ে গেল। সাপোজ ধর আমি নর্মালি একটা আলুর ব্যবসার কথা বলছি, ধর এখন 30-35 টাকা করে আলু যাচ্ছে। সাপোজ ধর ওর মনে হলো যে না, 6 মাস পর আলুর দাম 40 টাকা বা 50 টাকা হয়ে যাবে, তাহলে কি ও সেই অনুযায়ী এখন প্রচুর পরিমাণে আলু স্টক করে রাখলো। তার মানে এখন স্টক করে রাখলো না, এখন অনেকটা কম দামে কিনে রাখলো। তো তখন যখন আলুর দাম বেড়ে যাবে তখন ও বেশি দামে বেচতে পারবে, ওর বিজনেস জন্য খুব ভালো হবে। হুট করে তখন তার 50 টাকার জায়গায় যখন 20 টাকা হয়ে গেল, তাহলে তো ওর তো লস হয়ে গেল। বুঝতে পারলি তো, এই জন্য এটা বলেছে। লাইনটার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তাই বলছে যে কোনো কারবার স্থাপন ও পরিচালনা করতে হলে কারবারিকে অতি অবশ্যই ঝুঁকি ও অনিশ্চয়তার উপর নির্ভর করতে হয়। অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে অনুমান থেকেই ঝুঁকির উৎপত্তি। ভবিষ্যৎ অনুমানের উপর ভিত্তি করে কারবারিকে বর্তমানের কাজকর্ম স্থির করতে হয়। ঠিক আছে তো? তো এটাই হচ্ছে ঝুঁকি অনিশ্চয়তা, এটাও কারবারের বৈশিষ্ট্যের কোন বৈশিষ্ট্য? প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। তারপর কি? পূর্বানুমান বোঝালাম। নীতি নির্ধারণ। তো দেখ, নীতি নির্ধারণও এটা হচ্ছে তোর বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। এই যে প্রতিষ্ঠানগত কি বলেছে? আধুনিক কারবারের পরিধি ও প্রকৃতি বহু গুণে বিস্তৃতি লাভ করেছে। এটা ঠিকই লিখেছে, কোনো সমস্যা নেই। বর্তমান যুগে যে বিজনেস গুলো হচ্ছে না, এরা অনেকটা মানে অনেকটা বেড়েছে, বহু গুণে বিস্তৃতি লাভ করেছে, পরিধি প্রকৃতি সব দিক থেকেই বেড়েছে। তাই কারবারের কার্যকলাপ অনেক জটিল হয়েছে, কমপ্লেক্স হয়ে গেছে কারবারটা, বিজনেসটা। এই অবস্থায় সুষ্ঠু কারবার পরিচালনার জন্য নীতি নির্ধারণ অবশ্যই প্রয়োজন। ঠিক আছে? এডুইন বি ফ্লিপো কি বলেছে? নীতি হলো মানুষের রচিত নিয়মাবলী যা সংগঠনের উদ্দেশ্য অনুযায়ী কাজকে ফলবতী করতে প্রদর্শক হিসেবে কাজ করে। আর নীতিহীন কারবারের অস্তিত্ব বিপন্ন হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। তাই নীতি নির্ধারণ করা কারবার মানে তুমি যে বিজনেস করবে, তোমার বিজনেসের একটা পলিসি তৈরি করতে হবে। বিজনেস করলে হবে না, বিজনেসের একটা পলিসি থাকতে হবে। যে কোনো বিজনেস, প্রতিটা যত ছোট বড় যতই বিজনেস হোক না, তাদের নিজস্ব কিন্তু বিজনেসের একটা নির্দিষ্ট কিছু পলিসি থাকে। তো পলিসি ঠিক করে পলিসিটাকে মেনে তুমি বিজনেস কন্টিনিউ করো, বিজনেসের জন্য খুবই ভালো হবে। ঠিক আছে? এটা হচ্ছে বিজনেসের পলিসি, নিয়ম কানুন। তো তো এটাও কিন্তু কারবারের বৈশিষ্ট্য। এগুলো কিন্তু ডিটেলস কিন্তু কিছু লিখতে দেবে না। এগুলো কেন? তোর পয়েন্ট গুলো বুঝে রাখার জন্য করতে হচ্ছে। তো বলছি এর মধ্যে কারবার কোনটা বৈশিষ্ট্য না, তিনটেই বুঝতে পারলি, এবিসি তিনটেই তো বৈশিষ্ট্য। কিন্তু বিনিয়োগকারীদের সুদ দেওয়া। এবার দেখ, ভালো করে শোন। যারা বিজনেসে আমাদের বিজনেসে টাকা পয়সা ইনভেস্ট করে, ওদেরকে ইনভেস্ট করলে আমরা কি দিই? আমরা আমাদের ব্যবসায় যদি কেউ মানে আজকে তার বিজনেস করছে, তো টাটা কোম্পানির মতো একটা বড় বিজনেস, তো ওই বিজনেস কেউ যদি টাকা পয়সা ইনভেস্ট করে, তো টাটা কোম্পানি ওদের সুদ দেয় না। সুদ কাটাতে জানিস, কারোর থেকে লোন নিয়ে তাদেরকে সুদ দেয় না। ইনভেস্টমেন্ট যারা করে তাদেরকে ডিভিডেন্ড দেওয়া। ঠিক আছে? তো এটা তো আর এই বৈশিষ্ট্য তো কোনো জায়গায় লেখাই নেই। বৈশিষ্ট্য এতগুলো বৈশিষ্ট্যের মধ্যে এই পয়েন্টটা লেখাই নেই, বাকি তিনটে পয়েন্টই লেখা আছে। তো বিনিয়োগকারীকে সুদ দেওয়া কারবারের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গেল। এবার আমরা পড়ব প্রফেশন। প্রফেশন বুঝিস? আচ্ছা আমি তোদের বলছি, প্রফেশনকে তো পেশা বলে, এই প্রফেশন একটা এক্সাম্পল বলতে পারি? একটা এক্সাম্পল দিতে পারি যে প্রফেশনের মধ্যে পড়ে, তাদের এক্সাম্পল পরীক্ষা দিতেই পারে। একটা এক্সাম্পল দাও, প্রফেশন মানে পেশার উদাহরণ দাও। পেশা, ডক্টর। ডক্টর কিন্তু একজন প্রফেশনের উদাহরণ যদি কখনো বলে ডক্টর। আর একটা বলছি ইঞ্জিনিয়ার। ঠিক আছে? লয়ার। কি বললাম? ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, তারপর সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এইগুলো কিন্তু সবাই কিন্তু প্রফেশনের হবে। এখন বলতে পারি যে স্যার প্রফেশনের উদাহরণ তো বুঝতে পারলাম, কিন্তু জিনিসটা কি? প্রফেশন খুব সিম্পল জিনিস। প্রফেশন, প্রফেশনটা খুবই সিম্পল জিনিস। ঠিক আছে? তাহলে প্রফেশন জিনিসটা কি হচ্ছে? প্রফেশন হচ্ছে, দেখ তুই বুঝতে পারছিস যে একজন ডাক্তার হতে গেলে তার কি লাগে? একজন ডাক্তার হতে গেলে তার একটা ডিগ্রি লাগে। এই ডিগ্রি কি করে হয়? ভালো পড়াশোনা জানতে হবে, তার যোগ্যতা থাকতে হবে, তাই না? ডাক্তার তো সবাই হতে পারবে, ডাক্তার হতে গেলে তার কি থাকবে? নির্দিষ্ট একটা যোগ্যতা থাকতে হবে। তারপর কি বলছে? অভিজ্ঞতা। ডাক্তার হতে গেলে তার নিজস্ব কি থাকতে হবে? তার একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। ডাক্তার হতে গেলে তার নিজস্ব একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। দেখবি যারা ডাক্তার হয় তাদের একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। আর কি? দক্ষতা। এই যে তিনটে পয়েন্ট লেখা আছে, তিনটে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্জিত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা। আমি তোকে একটা বলছি, যারা তার একটা তার যে একটা তার নর্মালি একটা মুদিখানা দোকান চালায়, তার কি যোগ্যতা থাকে? একজন ডাক্তার হতে গেলে তার একটা ডিগ্রি লাগে।
এমবিবিএস পাস করতে হবে কিন্তু ডাক্তার হতে গেলে, তাহলে তো ডাক্তার হতে পারবে, ঠিক আছে? তারপর কিন্তু একজন যে কেউ যদি বিজনেসম্যান হতে চায় তার সেরকম কোনো যোগ্যতা লেখা নেই যে যোগ্যতা থাকতে হবে, কোনো যোগ্যতা দরকার হয় না। অনেক দোকানদার আছে, কত পড়াশোনা জানে, কোনো দরকার নেই, কোনো যোগ্যতা দরকার নেই, কোনো অভিজ্ঞতা দরকার নেই, কোনো দক্ষতা দরকার নেই, ঠিক আছে তো? এইগুলো ছাড়া কিন্তু সে নর্মালি একটা বিজনেস করতে পারবে, ঠিক আছে? কিন্তু এগুলো কম্পালসারি, যেটা বললাম, তুই যদি একজন ডাক্তার হতে হয় এই তিনটে জিনিস কম্পালসারি লাগবেই লাগবে, ওর জন্য যোগ্যতা, অভিজ্ঞতা আর দক্ষতা। আর ওরা কি স্বাধীনভাবে সেবা পরিবেশন, স্বাধীনভাবে মানে কি একদম পুরো মানে যারা কেউ যদি চাকরি করে তাদের তো 10টা থেকে 5টা ডিউটি করতে হয়, মালিকের কথা শুনতে বাধ্য, কিন্তু ও তো স্বাধীন। স্বাধীন যখন বুঝিস স্বাধীন মানে যেখানে কারোর যেখানে হস্তক্ষেপ নেই। তা এটাকে বলা হয় পেশা, ঠিক আছে? তো এরকম কোশ্চেন দিতেই পারে তোকে। ওর যে যোগ্যতা, এই টার্মগুলো মাথায় রাখবি, ওর যে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, তার স্বাধীনভাবে সেবা পরিবেশনকে করাকে বলা হয় পেশা। এবার বলছি কলেজের অধ্যক্ষ মানে, কলেজের প্রফেসর, ঠিক আছে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় মানে তোদের যে স্কুলে পড়িস সে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, এদের জীবিকা অর্জন, এরা তো জীবিকা করে, এটা তো কাজকর্ম করছে। তা এটা কিসের মধ্যে পড়ে? কারবার, এটা কি বিজনেস? মনে হয় এটা বিজনেসের ইনকাম? তোদের স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, ওর যে জীবিকাটা, ঠিক আছে, এটা কি মনে হয়? এটা কি বিজনেস? না, এটা কি করে বিজনেস হবে? এটা কি পেশা? এটা পেশা নয় কিন্তু। এখন তুই বলতে পারিস স্যার এটা পেশা, কারণ ওদের তো একটা হচ্ছে যোগ্যতা লাগে। আমি বললাম হ্যাঁ বলেছিস ঠিক আছে, কিন্তু এটা পেশা নয় কেন? পেশা দেখ, ডাক্তারও কিন্তু পেশা নাও হতে পারে, কিছু কিছু ডাক্তার পেশা নাও হতে পারে। ধর যে ডাক্তার এখন আর মেডিকেলে চাকরি করে, তার মানে কি যে মেডিকেলে চাকরি করে সাপোজ তার 10টা থেকে 5টা ডিউটি করতে হবে, তারা কিন্তু পেশার মতো করে না। ডাক্তারের কিছু আমি বললাম পেশার উদাহরণ কি বললাম, ডাক্তার বললাম। আবার কিছুক্ষণ পরে ধর অন্য একটা ডাক্তার, সে তার চাকরি করে, সে কিন্তু পেশার মধ্যে পড়ে না। পেশা যে সমস্ত ডাক্তার চেম্বার খুলে বসে, বুঝতে পারবি, যে সমস্ত ডাক্তাররা চেম্বার খুলে বসে তারাই প্রফেশনের মধ্যে পড়ছে। কিন্তু অনেক ডাক্তার কি করে, হসপিটালের ডাক্তার, ঠিক আছে? তো এটা তোকে মাথায় রাখবে, ঠিক আছে? তো এখানটা কি বলেছে, এখানে তোকে বলেছে কি যেন বললাম, হ্যাঁ কলেজের প্রফেসর, বিদ্যালয়ের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, এদের তো একটা ডিউটি থাকে, এদের তো একটা ডিউটি আওয়ার্স থাকে, তার জন্য ওরা মাইনা পায়। তা এটা কিন্তু চাকরির মধ্যে পড়ে, সার্ভিস। তো যে সবজি ও ফল বিক্রি করে যে ব্যক্তি জীবিকা অর্জন করে তাকে কি বলা হয়? সবজি ও ফল বিক্রি করে, তো বুঝতেই পারছিস, এই তোর পাড়ার দোকানদার সবজি বিক্রি করছে বা ধর ফল বিক্রি করছে, করে একটা জীবিকা অর্জন করছে, জীবিকা নির্বাহ করছে, সেটা কি বিজনেস। দেখবি রাস্তা দিয়ে পাড়া দিয়ে কোনো ভ্যান যায়, ভ্যানে করে ওরা কত সবজি বিক্রি করে, ফল বিক্রি করে, সেটা কিসের মধ্যে পড়ে? বিজনেসের মধ্যে। তাহলে ফেরিওয়ালা হলেন, ফেরিওয়ালা কে? ফেরিওয়ালা বুঝতেই পারছিস, ফেরিওয়ালা কিন্তু একজন বিজনেসম্যান, ফেরিওয়ালা হয় কি বিজনেসম্যান, ঠিক আছে? তাহলে বেতন বা মজুরির বিনিময়ে চুক্তি শর্ত অনুসারে কাজকে কি বলা হয়? দেখ নর্মাল ব্যাপার, আজকে ধর তুই একটা কোম্পানিতে কাজ পেয়েছিস, ধর কোনো একটা কোম্পানি চাকরি পেয়েছিস, ঠিক আছে? এবার চাকরি করতে হলে, যখন চাকরি করতে যাবি, চাকরি করতে গেলে তোকে কি করতে হবে? একটা ইন্টারভিউ দেয়, জানিস? চাকরি করতে গেলে ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ দিয়ে পাস করিস, তখন তোকে সার্ভিস লেটার দেবে, একটা পেপারস দেবে, যে এখানে লেখা থাকবে তোমাকে কত মাইনা দেবে, কবে তোর চাকরি জয়েনিং ডেট, কবে কবে মাইনা বাড়বে, বছরে কবার মাইনা বাড়তে পারে, আর কি কি চাকরি থেকে সুবিধা পাবে, সব দেবে। তো এখানে বলেছে তাহলে কি বলছে, বেতন বা মজুরির বিনিময়। আর একটা কথা বলে দিই, মানে চাকরির ক্ষেত্রে না দুটো কথা খুব ভাইটাল বলা হয়, একটা বলা হয় মাস্টার আর একটাকে বলা হয় সার্ভেন্ট। মাস্টার মানে জানিস কি বলছে এখানে? মাস্টার মানে প্রভু, মালিক। মাস্টার মানে প্রভু বা মালিক। আর সার্ভেন্ট মানে চাকর, ঠিক আছে? তার মানে যারা চাকরি করে তারা তো চাকরি, যারা চাকরি করে তারা চাকর, ঠিক আছে তো? হ্যাঁ, ওরা যে চাকরি করছে, ওরা যে কাজকর্ম করছে, তার বিনিময়ে ওদেরকে কিছু টাকা পয়সা দেওয়া, ওদেরকে টাকা পয়সা দেওয়া আছে, ঠিক আছে? এটাই চাকরি। এখানে কি বলছে? বেতন বা মজুরির বিনিময়। লাইনটা কেন বললাম বেতন বা মজুরির বিনিময়? দেখ বেতন কারা পাবে? বেতনকে ইংরেজিতে বলা হয় স্যালারি, এর মজুরিকে বলা হয় ওয়েজেস। তাহলে স্যালারি কারা পায়? যারা মানে ধর শিক্ষাগত যোগ্যতা আছে একটা, বুঝতে পারছি। স্যালারি মানে যারা চাকরি করতে যাচ্ছে, আর মজুরি মানে যে সমস্ত ওয়ার্কার বা লেবার লেভেলে কাজ যারা করে তারা পায়। চুক্তির শর্ত অনুসারে কাজকে বলা হয় হচ্ছে চাকরি, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, চাকরি করতে গেলেও কিন্তু একটা কোয়ালিফিকেশন লাগবে। এক একটা জায়গায় এক এক রকম, কোনো জায়গায় হয়তো তোর মাধ্যমিক পাশে নেবে, কোনো কাজে ধর তোর উচ্চ মাধ্যমিক পাশে নেবে, কোনো কাজে ধর তোর গ্রাজুয়েশন পাস নেবে,
ঠিক আছে? এরকম বিভিন্ন ডিগ্রি থাকে এক একটা কাজে। তাহলে একটা চাকরি করতে গেলে পড়াশোনা লাগবে, কিন্তু বিজনেস কোনো পড়াশোনা লাগছে না। চাকরি করতে গেলে একটা পড়াশোনা লাগছে। আচ্ছা, আর একটা কি, চাকরি একটা ডিউটি আওয়ার নির্দিষ্ট টাইম আছে, যে 10টা থেকে 5টা এরকম রেগুলার ডিউটি পালন করতে হবে। আর একটা কি, যে তুই বিজনেস যখন করছিস, তোর ধর 70-80 বছর হয়ে গেলে দোকান করতে পারবি, করতে পারবি কি করতে পারবি, করতে পারবি। কিন্তু যে ডাক্তার, ও 70 বছর হয়ে গেলে ডাক্তারি করতে পারে, ঠিক আছে? তো কিন্তু যে চাকরি করে, তুই 70 বছর হলে তাকে রাখবে না। একটা রিটায়ারমেন্টের বয়স 60 বছর। তা এইগুলো বুঝতে হবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারি চাকরি জিনিসটা কি। হ্যাঁ, তো অবশ্যই চাকরি মানেই 60 বছর, ঠিক আছে? হ্যাঁ, কোনো কোনো বছরে 60-এর জায়গায় ওটা 58 করে, বা কোনো কোনো জায়গায় 62 করে। মানে মোটামুটি 60টাকেই ধরা হয়। বলছে স্কুল, কলেজ, গ্রন্থাগার স্থাপন কারবারের কোন ধরনের কাজ? বলছে স্কুল, কলেজ, দেখ স্কুল কলেজ তো বুঝতে পারবি, গ্রন্থাগার স্থাপন মানে লাইব্রেরি। লাইব্রেরি স্থাপন কারবারের কোন ধরনের কাজ? এটা কি কি ধরনের কারবার এগুলো? এটা যদি এই যদি হয়, এগুলো কি ধরনের কারবার হতে পারে? যেমন দেখ, এইগুলো দেখ, একটা বলে জনকল্যাণমূলক, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা রাজনৈতিক, ব্যক্তিগত। কি মনে হচ্ছে? এটা ভালো করে বোঝ। স্কুল, কলেজ, গ্রন্থাগার স্থাপন এগুলো কি ধরনের কাজ? এগুলো জনকল্যাণমূলক, এগুলো জনকল্যাণমূলক, পাবলিক ওয়েলফেয়ার। হ্যাঁ, বলছে নিচের কোনটি কারবারি কার্যকলাপের বৈশিষ্ট্য নয়? শোন, কোনগুলো আমি আজকে যখন ফার্স্ট পড়ানো আরম্ভ করলাম, মানে কারবারি কার্যকলাপই পড়ানো। কি বলো, কারবারি কার্যকলাপ দুভাবে ভাগ করে, একটা উৎপাদন আর একটা বন্টন। উৎপাদনের মধ্যে পড়ে শিল্প, আর বন্টনের মধ্যে বলেছিলাম বাণিজ্য সহায়ক কার্যাবলী আর ব্যবসা সহায়ক কার্যাবলী। বাণিজ্য সংক্রান্ত আর ব্যবসা সহায়ক কার্যাবলী বলেছিলাম দিকে। তো এখানে বলছে কোনটা কারবারি কার্যকলাপের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? বলছে কোনটা কারবারি কার্যকলাপের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না। পণ্য উৎপাদন ও বন্টন করা, এটা তো কারবারি কার্যকলাপের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো কোনো বিষয়ে ঝুঁকি নিতে হবে, মানে কারবারি কার্যকলাপ বিজনেস অ্যাক্টিভিটিস, মানে এটা কি বিজনেস অ্যাক্টিভিটি? ঝুঁকি গ্রহণ করা, হ্যাঁ, ঝুঁকি নেওয়া তো বিজনেস অ্যাক্টিভিটিস এর মধ্যেই পড়ছে, ঠিক আছে? তো তারপর পণ্য বিনিময় করা বিজনেস অ্যাক্টিভিটিস, মানে হয়তো তুই ভাবতে পারছিস যে স্যার কার বিজনেস অ্যাক্টিভিটিস যেখানে পড়ান সেখানে হয়তো ঝুঁকি গ্রহণ, পণ্য বিনিময় নেই, কিন্তু জিনিসটা পড়ে বোঝ। বিজনেস অ্যাক্টিভ মানে বিজনেস যে সমস্ত কাজ করে তার মধ্যে কি এইগুলো পড়ে? সে পড়ে, এই সমস্ত কাজ বিজনেসের মধ্যে, ঠিক আছে? তো এখানে যেটা মনে হচ্ছে যে কার্যকলাপের কার্যকলাপের বৈশিষ্ট্য নয় কোনটা, মজুরি প্রদান করা কার্যকলাপের কার্যকলাপের বৈশিষ্ট্য, বিজনেসের অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না। নিচের কোনটি পেশার বৈশিষ্ট্য নয়? এদের মধ্যে কোনটা প্রফেশনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? প্রফেশন অনেক বৈশিষ্ট্য আছে, তুই ওখানে প্রফেশনের বৈশিষ্ট্য যদি রিড করলে বুঝতে পারবি, বাট এখানে পয়েন্টগুলো তোকে বলে গেছি। এগুলো তোকে পয়েন্টগুলো দেখি তোকে অ্যান্সার হয়ে যাবে, তোর না পড়লেও হবে। বিশেষ শিক্ষা, একজন ডাক্তার, একজন ডাক্তার হতে গেলে কি পাস করতে হবে? এমবিবিএস পাস করতে হবে। লয়ার হতে গেলে এলএলবি পাস করতে হবে। তেমনি ধর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে গেলে তাকে আইসিএআই যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষা পাস করতে হবে, ঠিক আছে? তো তো এরকম যে এই সমস্ত ডিগ্রি গুলো আছে না, এই সমস্ত যদি তোমার এই প্রফেশন থাকে, তাহলে তোমাকে এই ডিগ্রি গুলো নিতে হবে। তাহলে বিশেষ শিক্ষা নিতে হবে, একটা শিক্ষা নিতে হবে, এডুকেশন বিশেষ নিতে হবে। নির্দিষ্ট আচরণবিধি, তুই একটা ধর নর্মালি একটা ধর মুদিখানা দোকানদার, ওর ব্যবহার আর একজন ডাক্তারের ব্যবহারের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, দেখেছিস তো? ওকে কিন্তু সবাইকে কিন্তু ওদের কিন্তু নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হয়, ঠিক আছে? তো ওরা খুব আচরণবিধি মেনে চলে, যে যারা প্রফেশনের মধ্যে থাকে না, ওরা একটা নির্দিষ্ট আচরণবিধির মধ্যে থাকবে, ঠিক আছে? তো নির্দিষ্ট আচরণবিধির মধ্যে থাকবে, ঠিক আছে? তো আর পেশাগত স্বাধীনতা, এবং ওরা যে কাজ করে, কাজের পুরো স্বাধীনতা আছে, ওদের কাজের পুরো স্বাধীনতা আছে। তুই দেখতে পারিস এখানে পেশার বৈশিষ্ট্য আমি তোকে পড়ে দিচ্ছি, এখানে আরো বৈশিষ্ট্য পয়েন্ট আছে। 21 নম্বর কথা চলে আয়, 21 নম্বর, পেজ নাম্বার 21। বলবো, প্রথম পয়েন্ট দেখা আছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা মানে হায়ার এডুকেশন, অবশ্যই পেশা হতে গেলে হায়ার এডুকেশনই হতে হবে। বলছে দেখ, কোন নির্দিষ্ট পেশার জন্য উচ্চশিক্ষা ও বিশেষ শিক্ষার প্রয়োজন হয়, ঠিক আছে? তো অর্থাৎ পেশাদার ব্যক্তির বিশেষ শিক্ষা লাভের প্রয়োজন আছে। আদর্শ, প্রতিটি পেশারই কিছু আদর্শ থাকে। যেমন পেশাদারী ব্যক্তিকে মনে রাখতে হবে যে সেবা পরিবেশন করাই পেশার মূল উদ্দেশ্য। তাহলে পেশার মূল উদ্দেশ্য কি? টাকা কামানো নয়, কিন্তু ওদের মেন উদ্দেশ্য কিন্তু সেবাটা পরিবেশন, সার্ভিস দেওয়া। পেশাদারিত্ব বলতে সেবা কার্যকে উপেক্ষা করে অন্যায় পথে অর্থ উপার্জন করা নয়। মানে পেশাদারিত্ব বলতে কি বলছে, ও ওর সার্ভিসটা না দিয়ে
সার্ভিসটাকে উপেক্ষা করে কি করলো, অন্যায়ভাবে টাকা উপার্জন করছে, এটা কিন্তু পেশার উদ্দেশ্য নয়। স্বাধীন কাজ, পেশায় নিযুক্ত ব্যক্তিরা নিজ নিজ জ্ঞান ও দক্ষতা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করেন, কারোর অধীনে কাজ করতে হবে। যে তোর বাড়ির পাশে যখন ডাক্তারবাবু যদি চেম্বার খুলে বসে, ঠিক আছে তো, ও কিন্তু কি করে, স্বাধীনভাবে কাজ করে। আইনগত স্বীকৃতি, ঠিক আছে, কি বলছে, আইনগত স্বীকৃতি, যে বিষয়ে পেশাগত সেবা প্রদান করা হয় সে সম্পর্কে আইনগত স্বীকৃতি থাকা দরকার, ঠিক আছে। আর কি, বিজ্ঞাপন, তুই শুনেছিস কোন ডাক্তাররা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে? শুনেছিস কোনদিন? কোনদিন শুনবি না। তার মানে বিজনেস, কোনো একটা দোকান খুলে তার একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট হয়, কিন্তু কিসের অ্যাডভার্টাইজমেন্ট হয় না বল? পেশার অ্যাডভার্টাইজমেন্ট হয় না। আচরণবিধি, প্রত্যেকটি পেশার একটি নির্দিষ্ট আচরণবিধি আছে, যেটা এইমাত্র বললাম, অর্থাৎ এবং সদস্যগণকে সেই সমস্ত আচরণবিধি মেনে পেশার মর্যাদা রক্ষা করতে হয়। এই আচরণবিধির ব্যাপারটা কি হয়, যে ডাক্তার হয় না, তাদের মেডিকেল অ্যাসোসিয়েশন বলে একটা আছে, বা ধর যারা লয়ার, তাদের বার কাউন্সিল আছে, ঠিক আছে, এদের কিছু নিয়ম কানুন আছে, কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন যদি ঠিক মতো না মানে ওদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো তাই বলছে প্রত্যেকটি পেশার একটা নির্দিষ্ট আচরণবিধি আছে, ঠিক আছে, এবং সদস্যগণকে সেই সব আচরণবিধি মেনে চলবে। তাহলে এইগুলো কিন্তু পেশার বৈশিষ্ট্য নয়। এই যে কি বললাম, বলছে যে ABC বিশেষ শিক্ষা, নির্দিষ্ট আচরণবিধি, পেশাগত স্বাধীনতা, এইগুলো সব পেশার বৈশিষ্ট্য মধ্যে পড়ে, কিন্তু হস্তান্তর যোগ্যতা, আজকে যদি আমার কোনো একটা ব্যবসা থাকে, আমি আমার ব্যবসাটা কারোর নামে লিখেই দেবো, জানিস তো। আজকে তোর যদি তোর বাবার যদি কোনো ব্যবসা থাকে, বাবা এখন চালাতে পারছেন, বাবা তার ছেলে বা মেয়ের নামে বলে দিল তুই ব্যবসাটা চালাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একজন ডাক্তারবাবু ডাক্তারি ও করতে পারছে না, মানে ওর এখন বয়স হয়ে করতে পারছে না, ওর ছেলেকে বলে তুই ডাক্তারি কর, পারবে? কোনদিন করতে পারবে? কোনদিন করতে পারে, সে যদি ডাক্তার না হয়, বুঝতে পারলি তো? তার মানে এটা হচ্ছে হস্তান্তর, মানে আমাকে যদি বলে পেশার বৈশিষ্ট্য, তো পেশার হস্তান্তর যোগ্যতা কি পেশার বৈশিষ্ট্য হতে করতে পারে? কোনোদিন করতে পারে না, কোনো দিন করতে পারে না, ঠিক আছে, এটা বুঝতে হবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 57 এর কোশ্চেনটা তো সেইভাবে বলার দরকারই নেই, আর অলরেডি বুঝে গেছি, আমি এতক্ষণ ধরে পড়ালাম পেশার বৈশিষ্ট্য। দেখ প্রথম যে 3টে পয়েন্ট তুই বুঝতে পেরেছিস, এই মাত্রই পড়ালাম, প্রথম 3টে পয়েন্টই তো পড়ালাম, দেখ সব কটা হবে অ্যান্সার। 58 বলছে জীবিকা অর্জনের জন্য অনুশীলনকারী আইনজীবী যুক্ত থাকে, ঠিক আছে তো, জীবিকা অর্জন মানে যারা জীবিকা অর্জন করে না, যে আইনজীবীরা যুক্ত থাকে, তো বুঝতেই পারছে আইনজীবী, লয়ার, তো লয়ার কোন প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে? লয়ার, এবার তো বলে লয়ার মানে আইনজীবী কোন প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে? এখানে বলছে যে পেশার সঙ্গে, মানে লয়াররা কার সঙ্গে যুক্ত থাকে? পেশার সঙ্গে, ঠিক আছে, তিনটেই তো হয় জিনিসটা, একটা বিজনেস হয়, একটা সার্ভিস হয়, আর একটা প্রফেশন। তার মানে এখানে কি বলে, জীবিকা অর্জনের জন্য তোর যারা আইনজীবী লয়ার থাকে তারা কি এর সঙ্গে যুক্ত? পেশার সঙ্গে। বলছে নিচের কোনটি পেশার ক্ষেত্রে আইনসম্মত নয়? কোনটা পেশার ক্ষেত্রে, কোনটা যেমন সেবা দেওয়া পেশার জন্য অবশ্যই আইনসম্মত, লিগাল। ফি নেওয়া, আচ্ছা, যারা ডাক্তারবাবু হয়, যারা লয়ার হয়, বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, তারা কি নাই জানিস? ওরা তোকে তোর যে কাজ দরকার সেই কাজটা তোকে করে দেবে, তার বদলে কি দেবে? ফি নেবে, ফি নেবে, আরে ফি নেবে, যে ডাক্তারবাবুরা, হ্যাঁ, আপনাকে টাকা তো এইভাবে বলে না, ডাক্তারবাবুরা ফি বলা, ঠিক আছে, ফি বলা হয়, ফি বলা, ঠিক আছে, ফি নেওয়া হয়, ডাক্তারবাবুরা ফি নেয়। তারপর তোর যেমন ডাক্তারবাবুকে তুই যখন ট্রিটমেন্টের জন্য যাবি, ভিজিটিং ফিস বলে বা কনসালটেশন ফিস বলে, এই সমস্ত ফি বলা হয়, ঠিক আছে। তারপর যে লয়ার তারা ফি নেয়, ঠিক আছে তো। তারপর তোর কি বলবো, তোর ইঞ্জিনিয়ার, এরা ফি নেয়, ঠিক আছে। ফি কে বাংলায় বলা হয় দর্শনী, বলে একটা কথা, ঠিক আছে। তো বলছে এটা আইনসম্মত অবশ্যই, আর নির্দিষ্ট আচরণ, এই 3টেই ঠিক পয়েন্ট পেশার ক্ষেত্রে, কিন্তু পেশার ক্ষেত্রে ঠিক নয় কোনটা? বিজ্ঞাপন দেওয়া হয় না পেশার ক্ষেত্রে, ঠিক আছে তো, বোঝা গেল। 60 নম্বর কোশ্চেনে কি বলে, ঝড় বা ভূমিকম্প হলে কারবারের ক্ষতি হল। আমি তোকে বলছিলাম রিক্সের টপিকটা পরে পড়াচ্ছি, এই রিক্সের টপিক থেকে কোশ্চেনটা দিয়েছে। ধর ঝড় হলো, ভূমিকম্প হলো, হতে পারে না, ঝড় ভূমিকম্প তো হতে পারে। তো এই ঝড় ভূমিকম্প হলে কি হয়? বিদ্যুতের ক্ষতি হয়, জানিস তো, ঝড় ভূমিকম্প হলে বিদ্যুতের প্রচুর ক্ষতি হয়।
দেখ এটা বিজনেস কি রকমের ঝুঁকি এখানে দেখ দিয়েছে, সে তো আমি অ্যান্সার এখন দেখে এটা এই কোশ্চেনটা দেখে আমি ইজিলি বলেই দিতে পারি, সেটা না। কিন্তু জানতে হয় বিজনেস কি কি ঝুঁকি আছে, এখানে কি কি ঝুঁকি লেখা আছে দেখ। একটা অর্থনৈতিক ঝুঁকি আছে, একটা মানবিক ঝুঁকি আছে, একটা বাজার সংক্রান্ত ঝুঁকি আছে, একটা প্রাকৃতিক ঝুঁকি। আমি এটা পরে দিয়েছি ঝুঁকিটা পরে, তাহলে খুব ভালো হয়। একদম মানে এই চ্যাপ্টারের লাস্টে চলে একদম লাস্টে চলে যাই। খুব সম্ভবত 43 পেজ, 43 পেজ, ঠিক আছে। 43 পেজ, এখানে ঝুঁকিকে না ওরা আবার 3 ভাগে ভাগ করেছে। দেখ 43 পেজে ফার্স্ট পেজে পড়ে মানে প্রথম দিকেই দেখ কি লেখা আছে। কথাটা ভালো করে শুনবি আমি কি বলছি। ক্লার্ক এবং ক্লার্ক, কে বলেছিল? লোকটার নাম কি ছিল? ক্লার্ক এবং ক্লার্ক ঝুঁকিকে 3 ভাগে ভাগ করেছে। একটা অর্থনৈতিক ঝুঁকি, একটা প্রাকৃতিক ঝুঁকি, একটা মানবিক ঝুঁকি। কি বললাম? অর্থনৈতিক ঝুঁকি, প্রাকৃতিক ঝুঁকি, মানবিক ঝুঁকি। এবার একটু নিচে চলে আয়, অর্থনৈতিক ঝুঁকি কাকে বলে? অর্থনৈতিক ঝুঁকি কাকে বলে? বাজার অবস্থার পরিবর্তনের জন্য যখন ঝুঁকি সৃষ্টি হয়, বাজার অবস্থার পরিবর্তনের জন্য যদি কোনো ঝুঁকি সৃষ্টি হয় তখন তাকে বলে অর্থনৈতিক ঝুঁকি। এগুলো যে পরে আছে, পরে শুরুতে আসবে, ঠিক আছে। অর্থনৈতিক ঝুঁকি কাকে বলে? কি বললো? বাজারের পরিবর্তন হলো, তো যে মার্কেট আছে, মার্কেটে যদি অবস্থার কখনো চেঞ্জ হয় তখন যে ঝুঁকি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় অর্থনৈতিক ঝুঁকি। এই ঝুঁকি 4 ধরনের হয়, কি কি? একটা সময় সংক্রান্ত ঝুঁকি, একটা স্থান সংক্রান্ত ঝুঁকি, একটা প্রতিযোগিতা সংক্রান্ত ঝুঁকি, একটা চাহিদার পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি। বলবো, কোনো সমস্যা নেই। সময় সংক্রান্ত ঝুঁকি, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তন ঘটে। ক্রেতাদের এইরূপ চাহিদা পরিবর্তনের জন্য কার্যকর ঝুঁকির সৃষ্টি হয়। দেখ সময় সংক্রান্ত ঝুঁকি একদম ইজি জিনিস। সময় সংক্রান্ত ঝুঁকিটা কি বুঝতে হবে? সময়ের সঙ্গে সঙ্গে না মানুষের চাহিদার পরিবর্তন ঘটে। আগে মানুষের চাহিদা একরকম ছিল, সময় চেঞ্জ হচ্ছে, চাহিদা চেঞ্জ হচ্ছে, এটা এক ধরনের ঝুঁকি। তো বুঝতে হবে, তুই ধর তোর ধর আজকে দোকানে প্রচুর মাল কেনা আছে, প্রচুর মাল কেনা আছে, কেন এই রকম জিনিস কাস্টমার চাইছিল, হুট করে কাস্টমার চাহিদা চেঞ্জ হয়ে গেল, কাস্টমার এগুলো চাইছে না, তাহলে এটা একটা ঝুঁকি হয়ে গেল তোর না, বিজনেস জন্য খারাপ হয়ে গেল, ঠিক আছে। তো এটা সময় সঙ্গে ঝুঁকি। স্থান সংক্রান্ত ঝুঁকি, কোনো একটা বিশেষ স্থানে কোনো একটি বিশেষ দ্রব্যের বিক্রয় বেশি হয়, কোনো একটা জায়গায় না কোনো একটা দ্রব্য পার্টিকুলার ওই গুডসটা না বেশি বিক্রি হয়, কিন্তু কোনো প্রতিকূলতার জন্য যদি ব্যবসায়ী সেই স্থান পরিবর্তন করতে বাধ্য হয় তাহলে অনেক ক্ষেত্রে দ্রব্যের বিক্রি কমে যেতে পারে। সুতরাং স্থান পরিবর্তন কিন্তু ঝুঁকি সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। এটা তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি, এটা কোনো সমস্যা নেই। আজকে ধর কোনো একটা জিনিস পার্টিকুলার কোনো একটা দ্রব্য, যে কোনো দ্রব্য হতে পারে, যে ওই জায়গাটাই খুব ভালো বিক্রি হয়, কিন্তু এমন একটা সিচুয়েশন হলো ওকে হয়তো ওখান থেকে দোকানটা তুলে নিতে হবে, ওখানে দোকানদারি করতে পারবে, ওখান থেকে তুলে নিয়ে ওকে এমন একটা জায়গায় দোকানটা বসালো, ও এমন একটা জায়গায় দোকানটা দিল, সেখানে সেই জিনিসটার বিক্রি নেই, তাহলে এটা কি সেই ঝুঁকি হলো? জায়গার ঝুঁকি হলো না, স্থান সংক্রান্ত ঝুঁকি, এটাকে বলে স্থান সংক্রান্ত ঝুঁকি। তুই ভাব না, আমি একটা উদাহরণ বলছি, ধর তুই যেখানে বাড়ির আশেপাশে থাকিস, বা ধর আমাদের নাগের বাজার এরিয়ায় একটা সুন্দর একটা মাছের দোকানে প্রচুর সেল মাছের দোকান, 2 ঘন্টার মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে। ওখান থেকে নিয়ে গিয়ে ওকে ধর এমন একটা জায়গায় নিয়ে গেল না, ও এমন একটা জায়গায় ওখান দিয়ে উঠে গিয়ে এমন একটা জায়গায় ভাবলো, সেখানে হয়তো লোক মাছ কিনতে আসে না, 3-4 ঘন্টা অন্তর অন্তর মাছ কিনতে বা মাছ কিনে নেক্সট। গল্পটা বুঝতে পারছিস তো? এটা হচ্ছে স্থান সংক্রান্ত ঝুঁকি। প্রতিযোগিতা সংক্রান্ত ঝুঁকি, দ্রব্যের ভবিষ্যৎ বিক্রি অনুমান করে ব্যবসায়ী দ্রব্য উৎপাদন করে এবং উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে নিয়ে আসে। কিন্তু বর্তমান অধিকাংশ ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজার দেখা যায়। এই প্রতিযোগিতার যুগে যদি ভবিষ্যৎ অনুমান ভুল হয় তাহলে কারবারিকে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই প্রতিযোগিতা ঝুঁকি সৃষ্টির অন্যতম কারণ, প্রতিযোগিতা ঝুঁকি সৃষ্টির অন্যতম কারণ। প্রতিযোগিতা মানে বুঝলি কম্পিটিশন। এখন বিজনেসে প্রচুর কম্পিটিশন হয়ে গেছে, ঠিক আছে। কারবারিকে যারা বিজনেস মানে ওদেরকে না আগে থেকে অ্যাজাম্পশন করতে, অনুমান করতে হয়, ঠিক আছে, আগে থেকে অনুমান করে ওদের দ্রব্য উৎপাদন করতে, ঠিক আছে, যে কাস্টমারের এই ডিমান্ড আছে সে অনুযায়ী দ্রব্য উৎপাদন করবে বা মার্কেট থেকে কাঁচামাল মানে দ্রব্য কিনে আনবে। কিন্তু যদি অনুমান যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওকেই পুরো ক্ষতির সম্মুখীন হতে হবে, এই টাকা কোনোদিন তুলতে পারবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার বলছি ডিমান্ড চেঞ্জিং রিস্ক, চাহিদার পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি। কারবারিগণ ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য মজুত করে রাখে, মানে যারা বিজনেস করে না, মানে ফিউচারে গুডস গুলো বিক্রি করবে, তার জন্য এখনই গুডস গুলো কি করে রাখে, স্টক করে রাখে, মজুত করে রাখছে। কিন্তু বাজারের যদি অবস্থা খারাপ, মন্দা মন্দা মানে কি বলতো, বাজারের অবস্থা খারাপ, মানে
বাজারে দুটো মন্দা ভাব হয়, তেজি ভাব হয়, ঠিক আছে? একটা মন্দা ভাব মানে বাজারের অবস্থা যখন মন্দা ভাব মানে এইভাবে বল, বাজারের অবস্থা এখন খারাপ, বাজার যখন খারাপ চলছে, ঠিক আছে, মার্কেট যখন খারাপ চলছে, অথবা খরিদ্দারের চাহিদা কমে গেল, যে তোর দোকানে মাল কিনতে আসবে বা পুরো বাজারে যারা মাল কিনতে আসে, তাদের চাহিদাটাই কমে গেছে, ওই জিনিসের চাহিদাটাই কমে গেছে, ঠিক আছে? তাহলে কারবারিগণকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। সাধারণত বিলাস দ্রব্যের ওপর এই চাহিদার হ্রাস বৃদ্ধি বেশি পরিমাণে ঘটে থাকে। তাই চাহিদার পরিবর্তনও কিন্তু ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বিলাস দ্রব্য মানে বুঝতে পারছিস? বিলাস দ্রব্য এমন কোন জিনিস বিলাস দ্রব্য মনে করে জানিস? মানে খুব আরামদায়ক বিলাস দ্রব্য, যেমন ধর অনেক কিছু হতে পারে, যেমন ধর আইফোন, তারপর হচ্ছে তোর বিএমডব্লিউ কার, এগুলো সব বিলাস দ্রব্য, শৌখিন জাতীয় দ্রব্য, এগুলো সব বিলাস দ্রব্য। তো এটা হচ্ছে চাহিদা পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি। যদিও এখন এসিটা তোর নেসেসারির মধ্যেই হয়ে এসছে, ঠিক আছে তো, কিন্তু এটাও এক সময় আগে বিলাসদ্রব্য ছিল, ঠিক আছে তো। আচ্ছা, এইগুলো হলো তোর কি বলতো অর্থনৈতিক ঝুঁকি, বুঝতে পারছিস ব্যাপারটা? তো এইগুলো আমি তোকে জাস্ট জানিয়ে দিলাম, তাহলে কি তোর সুবিধা হবে যে কোশ্চেন গুলো পড়তে। এবার এইগুলো তো ডিটেলসে তোকে অ্যানালাইসিস করতে দেবে না, জাস্ট একটু জেনে রাখার কিছু না। প্রাকৃতিক ঝুঁকি, ন্যাচারাল রিস্ক। প্রাকৃতিক ঝুঁকি, যে এখানে যে কোশ্চেনটা ছিল ওটা প্রাকৃতিক ঝুঁকির অ্যান্সার হবে। তুই দেখ কি বলি, প্রাকৃতিক ঝুঁকি বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ঝুঁকি সৃষ্টির অন্যতম কারণ। প্রাকৃতিক ঘটনা মানে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বল, খরা বল, দুর্ভিক্ষ বল, ভূমিকম্প বল, তুষারপাত বল, ঝড় বল, এইগুলো হলে কি হয়, বিভিন্ন ক্ষতি হতে পারে, অনেক রকম জীবনের ক্ষতি হতে পারে, টাকা পয়সার ক্ষতি হতে পারে। এই সমস্ত দুর্যোগের জন্য কার্বাইদেরও ক্ষতি হয়। এই সমস্ত ঘটনা মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে, মানুষের হাতে নেই এই ঘটনা। অথচ কারবার প্রযোজনের ক্ষেত্রে কারবারিতে এই সমস্ত ঝুঁকি নিতে হয়। তাহলে এইগুলো হচ্ছে প্রাকৃতিক ঝুঁকির মধ্যে পড়ে। মানবিক ঝুঁকি কি পড়ে? মানবিক ঝুঁকির মধ্যে মানবিক ঝুঁকিকে আবার ৫ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তিগত ঝুঁকি, পার্সোনাল রিস্ক। তোর বিজনেসে ধর কোনো একজন বাজে এমপ্লয়ি আছে, ও গুডস চুরি করে ফেললো। গুডস চুরি করলো মানে যে দ্রব্য চুরি করলো বা টাকা পয়সা চুরি করলো, মানবিক ঝুঁকি। কোনো মানুষই তো করলো এই কাজটা, এটাকে মানবিক ঝুঁকি বলে। ক্রেতা সংক্রান্ত ঝুঁকি কি বলেছে? আজকে ধর একটা দোকান আছে, আমার দোকানে ধর কেউ মাল ধারে কিনতে আসলো, ধারে বিক্রি করলো, ও বললো পরে টাকা দিয়ে দেবো, কিন্তু পরে ওর থেকে হয়তো এই টাকাটা পেলাম। এটা হয়ে গেল তোর ক্রেতা সংক্রান্ত ঝুঁকি। এখানে লিখেছে ছোট বড় যে কোনো কারবারে ধারে পণ্য বিক্রয়ের একটা প্রচলন আছে। অনেক ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে পণ্য বিক্রয়ের টাকা আদায়ের অনিশ্চয়তা দেখা যায়, ঠিক আছে? এই ধরনের ক্রেতা সংক্রান্ত ঝুঁকি কারবারিদের বহন করতে হয়, ঠিক আছে? এটা ক্রেতা সংক্রান্ত ঝুঁকি। এরকমই বিভিন্ন ঝুঁকি আছে যেগুলো জাস্ট কি বলছে, সরকারি আইন সংক্রান্ত ঝুঁকি। সরকারি আইন সংক্রান্ত ঝুঁকি আছে, সামাজিক দায়িত্ব সম্পর্ক ঝুঁকি আছে, আর প্রযুক্তিগত ঝুঁকি আছে, ঠিক আছে? এগুলো তোকে এবার জাস্ট রিডিং করিস। তো এই কোশ্চেনটা কি বলছিলাম, ঝড় এবং ভূমিকম্পের ফলে কারবারের যে ক্ষতি হয় এটা কি ধরনের ঝুঁকি? প্রাকৃতিক ঝুঁকি, ঠিক আছে? এবার বলছে বাণিজ্য কোন ধরনের বিনিময় সংক্রান্ত কাজে যুক্ত? বাণিজ্য কোন ধরনের বিনিময়? বাণিজ্য কি হয়, বাণিজ্য মানে বুঝলি যে ব্যবসা বাণিজ্য তো আলাদা জিনিস। বাণিজ্য, বাণিজ্য হচ্ছে এমন একটা কাজ, দৃশ্য মানে বুঝতে পারছিস, দৃশ্য মানে যেটা দেখা যায়, দৃশ্য মানে যেটা ভিজিবল, ইংলিশে বলে ভিজিবল, দেখা যায়। আর অদৃশ্য মানে যেটা ইনভিজিবল, যেটা দেখা যায়। তো বাণিজ্য কোন ধরনের বিনিময় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকে? বাণিজ্য হচ্ছে দৃশ্য এবং অদৃশ্য উভয় ধরনের বিনিময় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকে। তুই ওখানে যেটা পড়ালাম না, ওই জায়গাটা তুই দেখতে পারিস, কোন জায়গাটা যেখানে কারবারি সংক্রান্ত কার্যকলাপ ছিল। এই যে আমি তোকে বলছি পেজ নাম্বার বলছি, 34 কথা খুলো, খুলেছিস 34 কথা? খুলেছিস? ফার্স্ট পয়েন্টটা, ফার্স্ট পয়েন্টটা পর কি লেখা আছে? এটা বাণিজ্যের বৈশিষ্ট্য হচ্ছে, কোশ্চেনের বাণিজ্যের বৈশিষ্ট্য। দেখ লেখা ছিল দৃশ্য ও অদৃশ্য কার্যাবলী। অর্থাৎ বাণিজ্য বলছি কি, বাণিজ্য মানে কমার্স, আমাদের যে কাজগুলো করে না,
কিছু দৃশ্যও হয় আবার অদৃশ্যও হয়। ঠিক আছে? বলছি যে দৃশ্য এবং অদৃশ্য উভয় প্রকার কার্যাবলীর মাধ্যমে বাণিজ্য সেবা পরিবেশন করে। অর্থাৎ বাণিজ্যের কার্যাবলী কেবলমাত্র দৃশ্য হবে তাই নয়। মানে দৃশ্য যেটা দেখা যাবে শুধু তাই নয়। চোখে দেখা যায় না এরকম সেবাও বাণিজ্যের কাজের মধ্যে পড়ে। ঠিক আছে? এটাই বলেছেন। তো এটা যে কারখানা বা গুদামের দ্রব্য চুরি বা আগুনে পুড়ে নষ্ট হয়ে গেলে এই ঝুঁকির হাত থেকে কে রক্ষা করে? খুব ভালো কথা বলেছেন। সুন্দর কথা। দেখ এমনি বোঝার চেষ্টা কর। অ্যান্সারের দিকে ফোকাস করতে হবে না। আমাদের যে ব্যবসা করি, ব্যবসায় যে কারখানা ফ্যাক্টরি থাকে বা ধর গুদাম থাকে, গোডাউন থাকে, ওখানে দ্রব্য চুরি হয়ে যেতে পারে। আবার আগুন লাগলে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এটাও তো একটা ঝুঁকি, বিজনেস একটা ঝুঁকি। এই ঝুঁকির হাত থেকে আমাদের কে রক্ষা করে? কি মনে হয় কে রক্ষা করে? এটার ক্ষেত্রে কি ব্যাংক রক্ষা করতে পারে? ব্যাংকের হাতে আছে। একটা জাস্ট কমন সেন্স খাটা। অ্যান্সারের দিকে ফোকাস করতে হবে না। ধর আজকে ধর একটা ব্যবসা করছি। ব্যবসায় ধর আগুন লেগে গেল। তা ক্ষতি হলো তো। ব্যবসায় আগুন লাগলে ব্যবসায় কত টাকার অনেক লাখ, লাখ টাকার মাল থাকতে পারে। ক্ষতি হলো তো। তাহলে তোকে বাঁচাবে কে? বাঁচাতে কে আসে? তোকে বাঁচাবে কিন্তু একমাত্র ইন্স্যুরেন্সই বাঁচাতে পারে। আর কেউ বাঁচাতে পারে? বললে বুঝলেন? ইন্স্যুরেন্স। এসএসএলসি ইংলিশ বইগুলো পিডিএফ নিয়ে না, ওটা পড়া হয়নি। কি বললাম বুঝতে পারলি? আজকে ধর বিজনেস করছি, বিজনেসে আগুন লেগে গেল। তা আগুন লেগে গেলে তো বিজনেস পুরো শেষ হয়ে গেল। কিন্তু পরবর্তীতে বিজনেস করবো কি করে? এই জন্য অনেকে না বিজনেসে কি করে ইন্স্যুরেন্স করে রাখে। যে আগুন লেগে যায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসবে, ইন্সপেকশন করবে, তারপর টাকা দেবে। ঠিক আছে? অ্যান্সার হবে বিমা। স্থানগত বাধা দূরীকরণে ক্ষেত্রে কোন ব্যবস্থা বিশেষভাবে সাহায্য করে? স্থানগত বাধা। স্থানগত বাধা মানে স্থানগত বাধা মানে কি? তুই একটু বোঝার চেষ্টা কর, স্থানগত বাধা মানে কি? ধর আজকে ধর তুই একটা কোনো দ্রব্য তৈরি করবি। ধর সাপোজ আজকে তুই একটা কোনো দ্রব্য তৈরি করলি। তুই দমদমে বা কলকাতায় দাঁড়িয়ে এই দ্রব্যটা তৈরি করলি। তুই চাইছিস এই দ্রব্যটা সারা জায়গায় ছড়িয়ে যাক। কি করে ছড়াতে পারে? কি করে? পরিবহন। ব্যাস হয়ে গেল। সিম্পল জিনিস। আজকে তুই ভাব না, তুই আজকে এখানে থেকে ধর তোদের যে কত রকমের যে আমরা খাওয়া-দাওয়া করি, কত জিনিসপত্র লাগে। তা আমার বাড়ির সামনে এগুলো সব তৈরি হয়? না। অন্য জায়গায় তৈরি হয়, সেখান থেকে তো এখানে আসছে। কিসের মাধ্যমে আসে? পরিবহন। তারপর জীবন ধারণের উদ্দেশ্যে খাদ্য গ্রহণের প্রয়োজনীয় যতটা কারবার ক্ষেত্রে মুনাফা অর্জনের উদ্দেশ্য তার চেয়ে বেশি না ওই আগের দিন বলছিলাম। মানে আমাদের বেঁচে থাকার জন্য বুঝতে পারলি তো? খাওয়াটা যতটা জরুরি এবং যতটা প্রয়োজনীয়। যেমন দেখ তুই শুধু খেতেই থাকবি, সারাক্ষণ খাবি। বেশি খেলে কি হয়? বেশি খেলে কি শরীর খারাপ হবে। প্রচন্ড শরীর খারাপ হতে পারে বেশি খেলে যেটা হয়। তেমনি বিজনেসের ক্ষেত্রে তুই যদি মনে করিস যে এটা শুধু মুনাফাই করবি, লাভই করবি, মুনাফা মানে লাভ, শুধু লাভই করবি, তাহলে বিজনেসের পক্ষে এটা অস্বাস্থ্যকর। স্বাস্থ্যকর না, বিজনেসের জন্য খুব খারাপ। বিজনেস ডুবে যাবে শুধু। অর্থাৎ ধর সাপোজ ধর আজকে ধর কি হয় এটা অস্বাস্থ্যকর কেন বললাম? মানে বিজনেসে মুনাফা করা অবশ্যই উচিত। কিন্তু একটা লিমিটের মধ্যে। ধর একটা পেনের দাম ৳৩ সমস্ত দোকান ৳৩ বিক্রি করছিস, তুই সেই পেনটা ৳৩০ বিক্রি করছিস। ঠিক আছে? তো এটা ঠিক নয় না? তো এটাই বলছি যে এই কথাটা কে বলেছে? আরউইক বলেছে। ঠিক আছে? আরউইক বলে একজন লোক ছিল, ভদ্রলোক ছিলেন। তিনি বলেছিলেন যে জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ যতটা জরুরি, বেঁচে থাকার জন্য বেঁচে থাকা বা জীবন ধারণের জন্য খাদ্য যতটা জরুরি, ঠিক আছে? তেমনি ব্যবসাটাকে পরিচালনা করার জন্য মুনাফা ঠিক ততটাই জরুরি। এটাই হচ্ছে তোমার আরউইক বলেছে। শিল্প ও ব্যবসার অনেক ঝুঁকি বীমা তার কাজের দ্বারা অপসারণ করে। তাই বীমার কার্যাবলীকে কি বলা হয়? বীমা কি ধরনের কাজ করে? বীমা না সার্ভিস, এটা সার্ভিসের কাজ। বীমার কাজ হচ্ছে সার্ভিস দেওয়া। বীমা হচ্ছে অবশ্যই সার্ভিস। ব্যাংকের কাজটাও কিন্তু এই যে আমরা ব্যাংকে গিয়ে সমস্ত কাজগুলো করি, ব্যাংক আমাদের কি দেয়? ব্যাংক কিন্তু সার্ভিস দেয়। ব্যাংক কিন্তু সার্ভিসের কাজ। তো বলছে শিল্প ও ব্যবসার অনেক ঝুঁকি বীমা তার কাজের দ্বারা অপসারণ করে। তাহলে কি বললাম? শিল্প বলো, ব্যবসা বলো, এদের যে ঝুঁকিগুলো থাকে না? ঝুঁকি, অনেক ঝুঁকি বীমা তার কাজের দ্বারা অপসারণ করে। তাই বীমার কার্যাবলীকে কি বলা হয়? সেবা সংক্রান্ত কাজ। বলছে অনেক সময় সরকারি আইন পরিবর্তনের ফলে কারবারিদের ঝুঁকির মধ্যে পড়তে হয়।
সরকারি আইন পরিবর্তনের ফলে কারবারিদের ঝুঁকির মধ্যে পড়তে হয়। ঠিক আছে, এই ঝুঁকি কি বলে? সরকারি আইনসঙ্গত ঝুঁকি। মানে আমাদের যে গভর্নমেন্ট আছে না, গভর্নমেন্ট মাঝে মাঝেই তো অনেক কিছু নিয়ম কানুন নিয়ে আসে। গভর্নমেন্ট যদি কোনো নিয়ম কানুন নিয়ে আসে তাহলে কি যারা বিজনেস করে তাদের অনেক ঝুঁকির মধ্যে পড়তে হয়। ঠিক আছে, যেমন ধরেন এই যে যখন সরকার যখন জিএসটি আইন নিয়ে এসেছিল, জিএসটি যখন আইন নিয়ে এসেছিল, বিজনেসম্যানদের বিশাল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সেই সময়। ঠিক আছে, তো তাহলে এটা কি ঝুঁকি? সরকারি আইন সঙ্গত। আর কারবারে ঝুঁকি থাকা সত্ত্বেও কারবারের প্রধান লক্ষ্য কি? বিজনেসে ঝুঁকি থাকলেও কিন্তু বিজনেসের মেন লক্ষ্যটা কি? সমাজের মঙ্গল করা, নাকি অতি মুনাফা করা, অতিরিক্ত সম্পদ মজুত করা, এদের সব করি। কারবারে ঝুঁকি থাকার বিজনেসে তো রিস্ক থাকবে, তা সত্ত্বেও কারবারের মেন লক্ষ্যটা কি? সমাজের মঙ্গল করা। কারবারি ঝুঁকির কোনটি বৈশিষ্ট্য নয়? এদের মধ্যে কোনটা কারবারি ঝুঁকির বৈশিষ্ট্য নয়? অনিশ্চয়তা পড়লাম বৈশিষ্ট্য। ঝুঁকি কি বলেছে এখানে দেখ, ঝুঁকি পরিবর্তনশীল, এরকম তো কোনো পয়েন্ট পড়িনি। ঝুঁকি পরিবর্তনশীল এটাও তো বৈশিষ্ট্য নয়। কারবারের অপরিহার্য উপাদান, ঠিক আছে, তো তো এটাও পড়িনি। তো এখানে কি বলছে? কারবারি ঝুঁকির কোনটা বৈশিষ্ট্য নয়? বলছে কোনটা বিজনেস রিস্ক। বিজনেস রিস্কের একবার কোশ্চেনটা পড়ি ভালো করে। বলছে কারবারি ঝুঁকির কোনটা বৈশিষ্ট্য নয়, মানে বিজনেস রিস্কের এর মধ্যে কোনটা বিজনেস রিস্কের বৈশিষ্ট্য নয় বলছে। ঠিক আছে, কোনটা বৈশিষ্ট্য নয়, তাহলে কোনগুলো বৈশিষ্ট্য আগে ভাবে। বিজনেস রিস্কের কোনগুলো বৈশিষ্ট্য? যেমন কারবারি ঝুঁকির বৈশিষ্ট্যের মধ্যে কোনটা? কারবারি ঝুঁকি বলেছে, কারবারি ঝুঁকি কথাটা বলছে, কারবারি ঝুঁকি মানে কারবারের বৈশিষ্ট্য বলেনি, কারবারি ঝুঁকির বৈশিষ্ট্য। তো এর মধ্যে কোনগুলো কারবারি ঝুঁকির বৈশিষ্ট্য? যেমন কারবারি ঝুঁকিটা কি? ঝুঁকিটা কি, রিস্ক জিনিসটা কি? এটা কারবারের একটা একটা উপাদান, অপরিহার্য উপাদান এটা বলা যেতে পারে। কারবারের অপরিহার্য উপাদান, এটা কারবারি ঝুঁকির মধ্যে পড়ে। অনিশ্চয়তা, ঝুঁকি তো অনিশ্চয়তা থেকেই তৈরি হয়, অনিশ্চয়তা থেকেই তো আর কি ঝুঁকি পরিবর্তনশীল। মানে আমরা যে কারবারি ঝুঁকি পড়লাম না, বিজনেস রিস্ক, ওখানে কিন্তু কোথাও লেখা ছিল না মূলধন বিনিয়োগ করা। মূলধন বিনিয়োগ করা মানে ব্যবসা শুরু করার ক্যাপিটাল নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু কারবারি ঝুঁকির বৈশিষ্ট্য মনে করছে। একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। 69 দেখ, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন ঘটে। টাইম চেঞ্জ হচ্ছে, মানুষের চাহিদা চেঞ্জ হচ্ছে, এটা কি ধরনের ঝুঁকি? এইমাত্র বললাম, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে, এটা কি ধরনের ঝুঁকি? না, মানবিক ঝুঁকি তো কোনো মানুষের ব্যাপার হতে হবে, মানবিক ঝুঁকি তো হতে পারে না। এই দেখ, আমি তোকে বলছি সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে, এটা মানবিক ঝুঁকি কোনদিন হতে পারে? মানবিক ঝুঁকি কোনগুলো? ধর কোনো কর্মচারী ধর দোকান থেকে চুরি করলো, টাকা পয়সা গুডস চুরি করলো, মানবিক ঝুঁকি। প্রাকৃতিক ঝুঁকি, ঝড় বৃষ্টি, বন্যা ভূমিকম্প, এগুলো প্রাকৃতিক ঝুঁকি। রাজনৈতিক পলিটিক্যাল পার্টি রিলেটেড কোনো ঝুঁকি হবে, তার মানে এটা অর্থনৈতিক। প্রথমেই লেখা যায়, প্রথমেই পড়ানো অর্থনৈতিক ঝুঁকি ওখানে বলেছিল, এই লাইনটাই লেখা ছিল, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা পরিবর্তন ঘটে, এটা কি ঝুঁকি? এটাকে অর্থনৈতিক ঝুঁকি বলে। 70 নম্বরটা কি বলে দেখ, বন্টন সংক্রান্ত কার্যকলাপকে কি বলা হয়? এইমাত্র বলেছিলাম, দেখ কারবারি কার্যকলাপ দুরকম, একটা উৎপাদন, একটা বস। উৎপাদনকে শিল্প বলা হয়, বন্টনকে বাণিজ্য বলে। তাহলে বন্টন কার্যকলাপ কি? বাণিজ্য। ঠিক আছে, এই অবধি পড়ি, তাহলে এটা কি রেডি করে ফেলবি কোশ্চেন? এত